হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর আয়োমেটের প্রশ্ন বিচিত্র 2025 এর অঙ্কের থার্ড সেমিটিভ ইভ্যালুয়েশন যে 20 নম্বর স্কুল আছে সরিষা আরকে মিশন শিক্ষা মন্দির এইচএস এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে একের এক দাগে আছে শূন্য সংখ্যাটি অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়, আর অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয়। একদম ঠিক, এটা অমূলদ সংখ্যা নয়, বরং এটা ডি উত্তর হবে। তারপরে আছে 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48 টাকা, ধার্য মূল্য কত? তাহলে 20% ছাড় দেওয়া হয়েছে মানে কি? মানে ধার্য মূল্য, অর্থাৎ যেটা জ্যামিতি বক্সের উপরে লেখা আছে সেটা যদি 100 টাকা হয় তাহলে তার দাম হবে 80 টাকা। তো যদি উল্টোভাবে বলি, যদি 80 টাকায় বিক্রয় মূল্য হয়, 80 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ওর উপরে লেখা ছিল 100 টাকা, তাহলে 48 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে কত টাকা লেখা ছিল, অর্থাৎ ধার্য মূল্য কত সেটা বলতে হবে। তাহলে এখানে লিখব কি 20% ছাড় দিলে বা 20% ছাড়ে বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য সমান 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য সমান 100/80 টাকা, এবং বিক্রয় মূল্য যদি 48 টাকা হয়েছে, 48 টাকা বলা আছে, তাহলে ধার্য মূল্য কত ছিল সেটা বের করতে হবে। তাহলে 100 × 48 আর নিচে আসছে 80, 6 × 8 = 48, 8 দিয়ে কাটছি, তাহলে 8 × 10 = 80, 10, তাহলে সমান 60 টাকা। তাহলে জ্যামিতি বক্সের উপরে 60 টাকা লেখা আছে আর 20% ছাড় দিয়ে সেটা তিনি বিক্রি করছেন 48 টাকাতে। x-1 fx বহুপদী সংখ্যামালার উৎপাদক কিন্তু gx বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়, তাহলে x-1 নিচের কোন সংখ্যামালার উৎপাদক হবে? তাহলে কোন সংখ্যামালাকে আমি x-1 দিয়ে ভাগ করতে পারবো সেটা বলতে হবে। তো fx - gs অর্থাৎ fx - gx, fx থেকে gx বিয়োগ করে যে বিয়োগফল হবে তাকে ভাগ করা যেতেও পারে, আবার নাও যেতে পারে। কিন্তু fx × gx গুণ করলে, তাহলে আমরা যদি x-1 দিয়ে ভাগ করি, একে কিন্তু এবার ভাগ করা যাবে। এটা তোমরা বুঝবে কি করে? তো বোঝার জন্য তোমরা এখানে দেখো, তাহলে x+1 দিয়ে, এখানে x-1 দিয়ে ভাগ করা যায়, fx-কে x-1 দিয়ে ভাগ করা যায়। তাহলে fx মনে করো এরকম একটা রাশিমালা আছে, এটা গুণ করে যেটা আসবে সেটা, এটা গুণ করে আসবে x² + x - 2 এরকম আসবে। তাহলে একে আমরা কি করতে পারি? x-1 দিয়ে ভাগ করতে পারি। আর gx একটা আছে, gx কে আমরা x-1 দিয়ে ভাগ করতে পারি না। এখন fx আর gx যদি গুণ করি, fx × gx, তাহলে ভাগ করতে পারি না, এরকম যে কোনো একটা সংখ্যা বলি, gx সমান তো ওখানে লেখা নেই, তো আমি এখানে gx সমান লিখছি x+3, মনে করো এটা লিখছি। এখন fx আর x+3 লিখছি, তাহলে কি x-1 দিয়ে gx কে ভাগ করা যায় না, তাহলে fx আর gx যদি গুণ করি, fx অ্যাকচুয়ালি এটা, আর gx হলো এই x+3, তাহলে এই যে গুণফলটা পেলাম এর মধ্যে যেহেতু x-1 আছে, তাহলে এই গুণফলটাকে আমরা x-1 দিয়ে ভাগ করতে পারবো, কারণ এর উৎপাদক হিসেবে গুণফলের মধ্যে x-1 আছে। কিন্তু এখানে যে আর অপশানগুলো আছে দেখো, যদি বিয়োগ করি সেখানে x-1 নাও থাকতে পারে, গুণ করলে x-1 থাকছে, তাই জন্য এখানে ঠিক মেরেছি। একই রকমভাবে gx থেকে fx বিয়োগ করলে সেখানেও x-1 উৎপাদক নাও থাকতে পারে, আর যোগ করে এইভাবে যদি আবার
এর সাথে জিএক্স গুণ করা হয়, আমি এফ এক্স গুণ করছি না, কিন্তু জিএক্স গুণ করছি। জিএক্সটা কি, যাকে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করা যায় না, কোন সম্পর্কে সেটা আছে, তাহলে একেও আমরা এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে মানে ভাগ করতে পারতেও পারি বা নাও পারতে পারি, কিন্তু বি যেটা এফ এক্স আর জিএক্স গুণ করছি একে কিন্তু এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে পারবোই, সেই জন্য এখানে বি উত্তর। এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ একটি অভেদ, তাহলে এ ও পি এর মান কত হবে? তো এখানে 1 এর 4, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস এ। অভেদ মানে ডান দিক এবং বাদিক পরপর সমান হয়ে যায়, সেগুলোকে আমরা অভেদ বলি। তো এখানে লিখব আমার এই পি এর মান বের করতে হবে এবং এর মান বের করতে হবে, তাহলে বাদিকটা সেম রাখি, মাইনাস পি এক্স প্লাস 12, আর ডান দিকটা গুণ করে ফেলি, এক্স দিয়ে এক্স মাইনাস একে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স, মাইনাস 3 দিয়ে এক্স মাইনাস একে গুণ করলে মাইনাস 3x, মাইনাসে মাইনাসে প্লাস 3a, বা এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার হলো, এখানে যদি আমি কমন নিই, এক্স কমন নিই, তাহলে এ মাইনাস 3 হবে এক্স কমন নিলে, প্লাস 3a। এবার যদি দুই দিকে তুলনা করি দেখতে পাচ্ছি 3a এবং 12 ধ্রুবক পদ আছে, তাহলে অতএব 3a সমান 12, এখান থেকে বলতে পারি এ সমান 12/3 বা এ সমান 4। এবার পি বের করতে হবে, পি এর মান আছে এ মাইনাস 3, এর আগে মাইনাস এর আগে মাইনাস, এক্সের সহগ যেটা পি, এক্সের সহগ এ মাইনাস 3, তাহলে লিখব পি সমান এ মাইনাস 3, এ ইজ ইকুয়াল টু 4 মাইনাস 3, তাহলে এটা হলো 1। অতএব এ সমান পেলাম 4 আর বি সমান পেলাম 1, তাহলে এটা হলো অভেদ এ ও পি এর মান যথাক্রমে। এখানে মিলল না, এ সমান 3 বেরিয়ে এ সমান 4 বেরিয়েছে। আচ্ছা, এখানে মিলল না এই কারণে যেখানে আমি মাইনাস এক্স কমন নিয়েছি, এটা প্লাস হতো। ঠিক আছে, তাহলে এ সমান 4 আর বি সমান 7। 5 আছে সি প্লাস ডি, সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষের সমীকরণ হবে যখন, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ আমরা জানি এক্স সমান 0, ওয়াই অক্ষের উপরে এক্স ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এখানে এক্স এর মান 0 বসাই, তাহলে পাবো সি এক্স প্লাস ডি সমান 0 আছে, সির জায়গাতে 0 বসাবো, তাহলে সি ইন্টু 0 প্লাস ডি সমান 0, আর এখান থেকে পাই ডি ইজ ইকুয়াল টু 0। তো এটাই সি, ডি ইজ ইকুয়াল টু 0। এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স সমান এক্স রুট এক্স টু দি পাওয়ার এক্স হলে এক্স এর মান কত হবে? এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইজ ইকুয়াল টু এক্স রুট এক্স টু দি পাওয়ার এক্স, এটা আছে। এখন আমাকে এখান থেকে এক্স এর মান বের করতে হবে। তো আমি বেসটা যদি একই করতে পারি বা সেম করতে পারি তাহলে কাজ অনেকটা মানে সোজা হয়ে যাবে। এক্স রুট এক্স ইন্টু, আচ্ছা সমান দিলাম, সমান এক্স এর পাওয়ারে না এক্স পাওয়ারে 1, আর এটা মানে এক্স এর পাওয়ারে 1 2 তার পাওয়ারে এক্স, বা এক্স এর পাওয়ারে এক্স রুট এক্স সমান এক্স এর পরে 1 এবং 1 2, 1 প্লাস 1 2 তার পাওয়ারে এক্স, বা এক্স পাওয়ারে এক্স রুট এক্স সমান 2 1 2 1 3, এটা 3 এর 2 পাওয়ারে এক্স। এবার আমরা লিখতে পারবো এক্স এর পাওয়ারে এক্স রুট এক্স সমান এক্স এর পাওয়ারে
3x/2 গুণ 3 2 এর সাথে x গুণ করলে আমার পাই 3x/2। তাহলে যেহেতু বাঁ দিকে ডান দিকে বেস x আছে, তাহলে আমরা পাওয়ারটাকে পরপর সমান লিখতে পারি। অতএব x√x ইজ ইকুয়াল টু 3x/2। এখন রুটটা তুলতে গেলে উভয় পক্ষকে বর্গ করতে হবে। এদিকে বর্গ করলাম আর ডান দিকে এখানে বর্গ করলাম, তাহলে এখানে পাবো x² আর x√x এর স্কোয়ার করলে x সমান 3 3 9 x²/2 2 4। এবার যদি বজ্রগুণ করি 4x³ ইজ ইকুয়াল টু 9x² বা 4x³ মাইনাস 9x², এটা সমান 0। যদি এখান থেকে x² কমন নিই তাহলে 4x মাইনাস 9, এটা সমান 0 পেলাম, বা 4x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0/x², সেটার মান 0, বা 4x সমান 9। এখান থেকে বলতে পারি x সমান 9/4। তাহলে x এর মান হলো 9/4। 7 দাগে আছে log x⁻√2 ইজ ইকুয়াল টু a হলে log x⁻2√2 এর মান কত হবে? log x⁻√2 এটা সমান a আছে, তাহলে এখানে আমাকে 2√2 আনতে হবে। তাহলে একটা কাজ করা যায়, বাদিক আর ডান দিক অনন্য করে দিই। তাহলে 1/log x⁻√2 আর এটা হলো 1/a। বাদিক ডান দিক উল্টে দিলাম, বা আমরা বাদিকের অনন্যক নিলাম, ডান দিকের অনন্যক নিলাম। তাহলে 1/x⁻√2 যদি আমরা 1/, না দিই তাহলে এই সংখ্যা দুটো জায়গা বদল করবে, এখানে 2 আসবে আর এখানে x আসবে, সমান 1/a। তারপরে আমাকে এখানে 2√2 আনতে হবে। তাহলে উভয় দিকে 3 গুণ করি, বাদিকটাকে 3 গুণ করলাম আর ডান দিকটা সেখানেও 3 গুণ করলাম। তাহলে বাদিকে পাচ্ছি log √2, এখানে সংখ্যা থাকে সেটা আমরা পাওয়ারে লিখতে পারি, কিউব x ইজ ইকুয়াল টু 3/a। এরপরে তাহলে √2 তার কিউব এর মান কত সেটা একবার দেখার চেষ্টা করি। √2 তার কিউব, তো এটা ইজ √2 ইন্টু √2 ইন্টু √2। √2 গুণ করলে 2 হলো, তাহলে এটা হলো 2√2। তো এখানে log 2√2 x সমান 3/a। যদি ডান দিক বাদিক অনন্য আরেকবার নিই বা উল্টে দিই, তাহলে 1/log1/log বেস x লিখলাম, এখানে 2√2 সমান এটা a/3, অর্থাৎ বাদিকে উল্টে দিলাম, ডান দিকে উল্টে দিলাম বা অনন্যক নিলাম। তাহলে 1/, আমি 1/টা লিখবো না, তাহলে এই সংখ্যা দুটো জায়গা বদল করবে, এখানে x, এখানে 2√2 ইজ ইকুয়াল টু a/3। 8 আছে ও পরিকেন্দ্র বিশিষ্ট ত্রিভুজের এবিসি কোণ 72 ডিগ্রি, এসিবি কোণ 68 ডিগ্রি। তাহলে ওবিসি কোণ এর মান কত হবে? তাহলে পরিকেন্দ্র ও ত্রিভুজের নাম এবিসি। এ বি সি। তো পরিকেন্দ্র ও, অর্থাৎ পরিকেন্দ্র মানে এমন একটা কেন্দ্র যে কেন্দ্র থেকে এ বি সি এই বিন্দুগুলো সমান দূরে আছে, এটা ও বিন্দু। এখন এবিসি কোণ 72 ডিগ্রি বলা আছে, এটা ইজ 72 ডিগ্রি। এসিবি 68 ডিগ্রি বলা আছে, এসিবি এটা ইজ 68 ডিগ্রি। আর ওবিসি কোণ বের করতে হবে, ও বিসি, অর্থাৎ
এই কোণটা বের করতে হবে, এটাও যোগ করে দিলাম। তাহলে দেওয়া আছে কোণ এবিসি সমান 72 ডিগ্রি, কোণ এসিবি সমান 68 ডিগ্রি। আমাকে বের করতে হবে কোণ ওবিসি এর মান। তাহলে যদি আমরা এখানে একটা, আচ্ছা এখানে ত্রিভুজ আঁকার দরকার নেই, আমরা সবসময় জানি এটা যদি একটা ত্রিভুজ আঁকিও, ত্রিভুজ আঁকলে সেটা এইরকম দেখতে হবে। এখানে একটা এইভাবে ত্রিভুজ কল্পনা করলাম। তাহলে এটা হলো পরিধিস্থ কোণ, এটা হলো কেন্দ্রস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণটা এই পরিধিস্থ কোণের ডবল হয়। তাহলে এই দুটো কোণ দেওয়া আছে, এটা 72 ডিগ্রি, এটা 68 ডিগ্রি। তাহলে এই কোণটা পাবো ত্রিভুজ এবিসি ত্রিভুজের কোণ বিএসি, মানে একদম উপরের দিকের কোণটা, এই কোণটা। তাহলে টোটাল তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তার থেকে এখানকার 72 ডিগ্রি বিয়োগ করছি আর এখানকার 68 ডিগ্রি বিয়োগ করছি। তাহলে 180 থেকে বিয়োগ হচ্ছে 140 ডিগ্রি, তাহলে এটা হলো 40 ডিগ্রি। এই তাহলে এই কোণটা 40 ডিগ্রি পেয়েছি। অতএব কোণ বিওসি, ও বিন্দুতে যে কোণটা আছে এটা হবে এর ডবল, এটা কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ 40 ডিগ্রি ইন্টু 2, আর এটা ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। তাহলে যখন আমরা 80 ডিগ্রি পেয়ে গেলাম এই কোণটা, এবার ওবিসি ত্রিভুজ নিয়ে দেখব। ত্রিভুজ ওবিসি এর ওবিসি এর দেখো ওবি আর ওসি পরপর সমান, ওবি সমান ওসি, কারণ এটা যেহেতু পরিকেন্দ্র, এখান থেকে এ বি সি সমান দূরে আছে, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব সমান হবে, তাই লিখেছি। তাহলে এই কোণ এবং এই কোণ পরপর সমান হবে, এই কোণটা আর এই কোণটা পরপর সমান হবে, কোণ ওবিসি আর ওসিবি। অতএব কোণ ওবিসি এর মানটা বের করতে হবে, এটা কোণ ওসিবির সাথে সমান। এবার দেখো এই দুটো কোণ পরপর সমান বলছি, আবার এই ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি, তাহলে তার থেকে যদি এই কোণটা বাদ দিই, তাহলে বাকি এই দুটো কোণের যোগফল আমরা পাবো। কি করতে হবে, টোটাল 180 ডিগ্রি থেকে এই 80 ডিগ্রি কোণটাকে বিয়োগ করতে হবে। তাহলে 80 ডিগ্রি কোণটা বিয়োগ করার পরে যে কোণ পাবো সেটা অ্যাকচুয়ালি এই দুটো কোণের যোগফল। তাহলে এই কোণটা এবং এই কোণটার যোগফল, এই কোণ দুটো আবার পরপর সমান, তাহলে বিয়োগ করে যত পেলাম সেই কোণটা দুভাগে ভাগ করলে আমরা প্রত্যেকটা কোণের মান পাবো। তো টোটাল 180 ডিগ্রি কোণ, তার থেকে কোণ ওই বিওসি বিয়োগ করলাম, বিয়োগ করে যত হবে তাকে দুই ভাগে ভাগ করে দেব। তাহলে 180 ডিগ্রি, তার থেকে বিওসি কোণের মান 80 ডিগ্রি বিয়োগ করছি, তাকে দুই ভাগে ভাগ করে দিলাম। তাহলে 100 ডিগ্রি বাই 2, এটা ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে কোণ ওবিসি সমান এই 50 ডিগ্রি পেয়ে গেলাম। সমান্তরিকের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ড্যাশ আঁকা যাবে না, এটা বর্গক্ষেত্র, ত্রিভুজ, রম্বস নাকি ট্রাপিজিয়াম। অ্যাকচুয়ালি বর্গক্ষেত্রের আমরা জানি যে বাহুর দৈর্ঘ্য মোটামুটি মিল আছে, বাহুর দৈর্ঘ্যের দৈর্ঘ্য, বিশেষ করে বাহুর দৈর্ঘ্য। আচ্ছা ত্রিভুজ আমরা আঁকতে পারি, রম্বসও আঁকতে পারি, কিন্তু ট্রাপিজিয়াম আঁকতে পারি না। তাহলে সমান্তরিকের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ট্রাপিজিয়াম আঁকা সম্ভব নয়। আর 3,2, 4, কে এবং 5,3 একই সরলরেখায় থাকলে কে এর মান কত হবে। তাহলে একই সরলরেখায় থাকা সত্য যেটা, সেটা প্রথমে লিখে ফেলতে হবে। তো প্রদত্ত বিন্দু তিনটি প্রথমে লিখে ফেলি। তাহলে লিখব প্রদত্ত বিন্দু তিনটি হলো আচ্ছা তাহলে বিন্দু তিনটি আছে, দেখো এখানে প্রথমটা আছে 3,2, তারপরটা আছে 4, আর তারপরটা আছে 5,3। এই তিনখানা বিন্দু আছে। তাহলে সমরেখা হওয়ার শর্ত হচ্ছে
x1 ইন্টু y2 মাইনাস y3 মাইনাস x2 ইন্টু y1 মাইনাস y3 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এটা সমান 0, এটা সমরেখা হওয়ার শর্ত। এখানে দেখো, এখানে এটা x1, এটা y1 ধরতে হবে, এটা x2, এটা y2 ধরতে হবে, এটা x3, এটা y3 ধরতে হবে। এখন এখানে দেখব আর এখানে মানগুলো জাস্ট লিখব। প্রথমে x1 for 3, y2 for k, minus y3 for 3, minus x2 for 4, y1 for 2, y3 for 3, plus x3 for 5, y1 for 2, and y2 for k, এটা is equal to 0। তাহলে 3k গুণ করে দিচ্ছি, 3k মাইনাস 3 3 9। আচ্ছা, এই জায়গাটা একবারে করি। 2 থেকে 3 বিয়োগ করলে, বা 2 - 3 -1, মাইনাসে প্লাস, 4 1 কে 4। এখানে আছে 5 দিয়ে 2 - k কে গুণ করে দিতে হবে, তাহলে 5 2 10, প্লাসে মাইনাসে মাইনাস 5k, আর এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে 3k মাইনাস 5k, তাহলে মাইনাস 2k পেলাম। -9 প্লাস 10 প্লাস 1 হলো +1 আর +4 +5, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাই -2k ইজ ইকুয়াল টু -5, বা k সমান -5 বাই -2, অর্থাৎ এর মান হলো 5/2। এখানে 5/2 উত্তর। একটি বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল x বর্গ একক, পরিধি y বর্গ একক এবং ব্যাসের দৈর্ঘ্য z একক হলে x/yz এর মান কত হবে? তাহলে বৃত্তের ব্যাসার্ধ r ধরে নেব, ধরে নিয়ে ক্ষেত্রফল, পরিধি এবং ব্যাস কত কত আসছে সেটা লিখে ফেলব। তো এখানে লিখব, মনে করি বৃত্তটির পরিধি, না বৃত্তটির ব্যাসার্ধ, মনে করি বৃত্তটির ব্যাসার্ধ সমান r একক। আচ্ছা, এবার x একক আছে, ক্ষেত্রফল x বর্গ একক, x সমান ক্ষেত্রফলের সূত্র πr², পরিধি y একক, তাহলে y সমান পরিধি 2πr, পরিধির সূত্র হল 2πr। তারপরে ব্যাস z, ব্যাস হলো 2r, অতএব x/yz সমান x ফর πr², y ফর 2πr এবং z ফর 2r। তাহলে এখানে পাচ্ছি πr² বাই 2 2 4, 4πr²। তাহলে এটা হলো 1/4, কারণ πr² ওপর নিচে কেটে দিলাম, তাহলে এটা 1/4। একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি হলে রম্বস আকারের ক্ষেত্রফল হবে। আচ্ছা, এখানে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। রম্বসের একটা বাহু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার দেওয়া আছে, আর রম্বসের একটি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে রম্বসের একটি কোণ যখন 60 ডিগ্রি দেওয়া আছে, এখান থেকে আমরা ধারণা করতে পারি যে রম্বসটির ছোট কর্ণটা যদি যোগ করি, রম্বসটিকে দুটি সমবাহু ত্রিভুজে বিভক্ত করবে। তাহলে এরকম কিছু আন্দাজ করা যাচ্ছে কোণের মানটা দেখে। তো ABCD মনে করলাম রম্বসটা, আমি আগে থেকে BD কর্ণ টেনে দিলাম। এবার বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার বলা আছে, এটা 6 সেন্টিমিটার,
এটা 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। এখানে অ্যাকচুয়ালি কী করতে হবে, এখানে অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা খণ্ড একটা করে সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল বের করতে হয়, বের করে তাকে ডবল করলে আমরা রম্বসের ক্ষেত্রফল পাবো, কারণ দুটো এরকম ত্রিভুজ আছে, তাই ডবল করতে হবে। তো এখানে এটা তো শুধু সেরকম নয়, এখানে আরেকটা কাজ করতে হবে, যে এটা যে সমবাহু ত্রিভুজ সেটা আগে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে কোণ, এই কোণটা, একটা কোণ 60 ডিগ্রি বলা আছে, এটা নিশ্চয়ই 60 ডিগ্রি হবে না, কারণ এটা স্থূল কোণ, এটা 90 ডিগ্রির চেয়ে বড়, এই কোণটা 60 ডিগ্রি। তাহলে এবিসিডি রম্বসের কোণ বিএডি সমান 60 ডিগ্রি। আচ্ছা, আবার রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পরপর সমান, তাহলে আবার এবি সমান এডি, এবি আর এডি পরপর সমান, অতএব এই কোণটা সমান এই কোণটা, তাহলে প্রত্যেকে 60 ডিগ্রি করে, অতএব এবিডি কোণ সমান এডিবি কোণ, আর প্রত্যেকে 60 ডিগ্রি করে। তাহলে ত্রিভুজ এবিডি সমবাহু ত্রিভুজ, যার ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু এখানে 6 আছে, তাহলে এটা বর্গ সেমি বা সেমি স্কোয়ার দিলাম, তো √3/4 ইন্টু 6 ছক 36 সেমি স্কোয়ার, 4 নং 36 সমান 9√3 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা এলো কি, এটা একটা ত্রিভুজের, তাহলে রম্বসের ক্ষেত্রফল, দুটো ত্রিভুজ যেহেতু আছে, তাহলে এই ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 ইন্টু 9√3 বর্গ সেমি সমান 9 দুগুণ 18√3 বর্গ সেমি। একটি আয়তলেখের প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতি হয় ওই শ্রেণীর মধ্যবিন্দুর সাথে, ওই শ্রেণী দৈর্ঘ্যের সঙ্গে, ওই শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে, নাকি ওই শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যার সঙ্গে। এটা আয়তলেখের ক্ষেত্রে, একটি আয়তলেখের প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে, ওই শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে সমানুপাতি হবে। এবার 70 থেকে 105 শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব যখন, পরিসংখ্যা ঘনত্ব কত যখন শ্রেণীর পরিসংখ্যা 7, তাহলে পরিসংখ্যা ঘনত্বের সূত্র আমরা জানি, যে পরিসংখ্যা ঘনত্ব সমান পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ একে এই শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। পরিসংখ্যা ঘনত্ব সমান পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য সমান, এখানে পরিসংখ্যা আছে 7, তাহলে পরিসংখ্যা আছে 7 আর শ্রেণী দৈর্ঘ্য আছে 170 থেকে 105 বলা আছে, তাহলে আমি কি করব, 105 থেকে 70 বিয়োগ করব, তাহলে এটা পাচ্ছি 7/35, 7 একে 7, 5 7 35, তাহলে সমান 1/5, 1কে 5 দিয়ে ভাগ করলে 0.2, তাহলে এটা পেলাম 0.2, অর্থাৎ এখানে অপশন বি এটা। এরপরে 2 দাগে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 দাগ, দুটি অমূলদ সংখ্যার যোগফল কি কখনো মূলদ হতে পারে? উত্তরের সমর্থনে উদাহরণ দাও। হ্যাঁ পারে, দুটি অমূলদ সংখ্যার যোগফল কখনো মূলদ হতে পারে? হ্যাঁ হতে পারে, তাহলে এখানে লিখব হ্যাঁ পারে, হ্যাঁ পারে। এরপরে দেব উদাহরণ। দুটি অমূলদ সংখ্যা
অমূলদ সংখ্যা 2 প্লাস রুট 3 ও 2 মাইনাস রুট 3 নেওয়া হলো। এদের যোগফল সমান 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3 সমান 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3 রুট 3 কেটে দিলাম, তাহলে 2 আর 2 4। এটা মূলদ সংখ্যা। দুই দাগে আছে, একজন অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই 25% ঠকায়। প্রকৃতপক্ষে ওই ব্যবসায়ীর শতকরা কত লাভ হয়? আচ্ছা, কত লাভ হয় সেটা দেখাতে হবে। তাহলে তিনি বিক্রেতাকে 25% ঠকাচ্ছেন, তার মানে হলো যদি দ্রব্যটির মূল্য 100 টাকা হয়, তিনি কিনছেন 25 টাকা কমে, অর্থাৎ 75 টাকায়। তাহলে কেনার সময় ওই ব্যবসায়ী 100 টাকার দ্রব্য কিনছেন 75 টাকায়, কারণ তিনি বিক্রেতাকে 25% ঠকাচ্ছেন। তাহলে এটা কেনার সময় তিনি এবার কিনছেন 75 টাকায়। এখন তিনি টাকা দিয়েছেন 75 টাকার, কিন্তু তিনি মাল পেয়েছেন 100 টাকার। এবার তিনি যখন বিক্রি করবেন, তিনি ক্রেতাদেরকে 25% ঠকাবেন, অর্থাৎ তিনি 100 টাকা ধরেই বিক্রি করবেন। বিক্রি করে তিনি বিক্রি করবেন 125 টাকায়। তাহলে ক্রেতাকে 25% ঠকালে 25% ঠকালে তিনি 100 টাকা মূল্যের দ্রব্য বিক্রি করবেন 125 টাকায়। তাহলে মোটের উপর লাভ কত হলো? মোটের উপর লাভ তিনি অ্যাকচুয়ালি বিক্রি করছেন 125 টাকায়, বাট কিনেছিলেন 75 টাকায়। তাহলে এটা 50 টাকা লাভ হয়ে গেল তার। তাহলে তার খরচ হয়েছে 75 টাকা আর লাভ করছেন 50 টাকায়। তাহলে শতকরা লাভ বের করতে হবে। তো তাহলে এই যে 75 টাকা তিনি খরচ করে কিনেছিলেন, তাহলে এটাকে আমি ক্রয় মূল্য ধরবো। তাহলে ক্রয় মূল্য 75 টাকা যদি হয়, যদি কেন বলছি, কারণ আমরা 100 টাকা দ্রব্যটির মূল্য ধরেছিলাম, সেই জন্য যদি বলছি। ক্রয় মূল্য 75 টাকা যদি হয়, তবে লাভ সমান 50 টাকা। তাহলে শতকরা লাভ মানে যদি 100 টাকা ক্রয় মূল্য হতো, তাহলে লাভ কত হতো সেটা বের করতে হবে। 50/75 টাকা, আর যদি 100 টাকা হতো ক্রয় মূল্য, তাহলে লাভ হতো 50 × 100/75। যদি
25 দিয়ে কাটা হয় 3 25 সং 75, 25 2 50 সমান 2 আর 100 গুণ করলে 200 বাই 3 টাকা। তাহলে 3 দিয়ে 200কে ভাগ করতে হবে, 3 6 18, 3 6 18, তাহলে সমান 66.2 এত টাকা। তো এখানে প্রশ্ন ছিল কি, প্রকৃতপক্ষে এই ব্যবসায়ী শতকরা কত লাভ, এই ব্যবসায়ীর শতকরা কত লাভ হয়। অতএব এই ব্যবসায়ীর শতকরা লাভ 66.23 টাকা। আর শতকরা না বললে এখানে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিতাম। 2a স্কোয়ার প্লাস 3a প্লাস 5 বহুপদী সংখ্যামালাকে 2a মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা ভাগ না করে নির্ণয় করো। তাহলে এটা দিয়ে ভাগ করছি একে, তাহলে প্রথমে ফাংশন অফ এ সমান লিখে নেব 2a স্কোয়ার প্লাস 3a প্লাস 5, এরপরে ভাগ করছি 2a মাইনাস 1 দিয়ে, এটা সমান 0 লিখব, তাহলে পাই 2a সমান 1 বা a সমান 1/2। তাহলে ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে আমি লিখব কি 2a মাইনাস 1 দিয়ে ভাগ করলে ফাংশন অফ এ কে ভাগ করলে ভাগশেষ হবে ফাংশন অফ 1/2, ফাংশন অফ 1/2 ভাগশেষ হবে। তাহলে ফাংশন অফ 1/2 মানে কত হচ্ছে সেটা এবার বের করতে হবে। তাহলে ফাংশন অফ 1/2 সমান, এখানে জাস্ট এর জায়গাতে 1/2 বসাবো, তো 2a স্কোয়ার প্লাস 3a প্লাস 5, এখানে 1/2 বসাবো, সমান 2 ইন্টু 1 1 কে 1, 2 2 4, 3 1 কে 3, এটা 3 এর 2 প্লাস এটা 5, তো এখানে 2 1 কে 2, এটা কাটাকুটি করলে হয় 1 2, তাহলে হলো 1 এর 2 প্লাস 3 এর 2 প্লাস 5, 2 2 আর এখানে 1, লসাগু 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 পাই, 1 1 কে 1, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 পাই, 3 3 1 কে 3, 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 পাই, 5 2 10, তাহলে 10 আর 3 13 আর 1 14, 14/2, অর্থাৎ এটা 7। তাহলে অতএব ভাগশেষ সমান, এটা কিন্তু ভাগ না করেই করলাম, ভাগশেষ সমান 7। a স্কোয়ার প্লাস p প্লাস 1/p ইন্টু a প্লাস 1কে দুটি উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করো, অর্থাৎ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে আছে a স্কোয়ার প্লাস p প্লাস 1/p a প্লাস 1, তাহলে লিখতে পারি a স্কোয়ার প্লাস a দিয়ে p কে গুণ, তাহলে ap প্লাস 1/p দিয়ে a কে গুণ, তাহলে a/p প্লাস এই যে 1 আছে, 1টাকে 1 না লিখে আমি p/p লিখলাম কমন নেওয়ার সাথে, তো সমান ap, এখান থেকে a কমন নেব, তাহলে a প্লাস p হবে, এখান থেকে 1/p কমন নেব, a প্লাস p হচ্ছে, তাহলে a প্লাস p দুই জায়গাতে আছে, কমন নিলাম, এখানে a প্লাস p, তাহলে a প্লাস 1/p পড়ে থাকছে। তাহলে এই যে দুটি উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করা হলো। নেক্সট এটা আছে x টু দি পাওয়ার y সমান y টু দি পাওয়ার x হলে এটা প্রমাণ করতে হবে।
x টু দি পাওয়ার i ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার x। তো বাদিকটা আছে x বাই ওয়াই টু দি পাওয়ার x বাই ওয়াই, এটা আছে। তো আমাকে আলটিমেটলি আনতে হবে, এটা আনতে হবে, ডান দিকটা হবে x টু দি পাওয়ার x বাই ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে বেস যেটা আছে, বেসে x আনতে হবে। তো এই কাজটা করে ফেলি। তাহলে x এখানে আছে x, তো যে y আছে, y এর মানটা আমি এখান থেকে বের করতে পারি, y সমান x টু দি পাওয়ার x, এই y বাই x, এটা হচ্ছে y এর মান। তাহলে এখানে yটা বসাই, x বসালাম, y এর জায়গাতে x টু দি পাওয়ার y বাই x বসালাম, তার পাওয়ারে x বাই y। তো এখানে হচ্ছে x টু দি পাওয়ার, এখানে 1 আছে, 1 মাইনাস y বাই x, তার পাওয়ারে x বাই y, তাহলে পাচ্ছি x এর পাওয়ারে, আচ্ছা তাহলে এক কাজ করি, x বাই y এর সাথে গুণ করে দিই। তাহলে x টু দি পাওয়ার x বাই y, সেটা গুণ করতে হবে 1 মাইনাস y বাই x এর সাথে, সমান x টু দি পাওয়ার x বাই y এবং 1 গুণ করলে x বাই y পাচ্ছি, মাইনাস x বাই y এবং y বাই x গুণ করতে হবে, তাহলে x বাই y ইন্টু y বাই x সমান x টু দি পাওয়ার x বাই y মাইনাস x উপর নিচে কেটে দিলাম, y কেটে দিলাম, তাহলে এটা 1। তাহলে অতএব প্রমাণ করলাম যে x বাই y টু দি পাওয়ার x বাই y সমান x টু দি পাওয়ার x বাই y মাইনাস 1। তাহলে এখানে প্রমাণিত লিখতে হবে। পরের অঙ্কটা আছে, প্রমাণ করো 1/3 ইজ লেস দেন লগ 3 টু দ্য বেস 10 ইজ লেস দেন 1/2। এটা অ্যাকচুয়ালি বইতে করা আছে, তোমাদের টেক্সট বইতে 283 পৃষ্ঠা এখানে করা আছে। পুনরায় করে সময় নষ্ট করছি না, এটা তোমরা এখান থেকে বুঝে নেবে। এটা এখানে সহজভাবেই করা আছে, তোমরা একবার দেখলেই বুঝতে পারবে। তাহলে এটা এখান থেকে করে নেবে। আর তারপরে আছে এবিসি সমবাহু ত্রিভুজের পাদ ত্রিভুজ ডিইএফ হলে এফডিএ এর পরিমাপ কত নির্ণয় করে দেখাও। তাহলে পাদ ত্রিভুজ আমরা কাকে বলি সেটা জানতে হবে। তো ত্রিভুজের কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানা হলে যে বিন্দুতে লম্বগুলো টানা হচ্ছে সেই বিন্দু তিনটি পরপর যোগ করলে আমরা যে ত্রিভুজ পাই তাকে বলা হয় পাদ ত্রিভুজ। তাহলে 2-7 এখানে এবিসি সমবাহু ত্রিভুজের পাদ ত্রিভুজ ডিইএফ, তাহলে এফডিএ এর পরিমাপ জিজ্ঞাসা করছে। তো এখানে আমি একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিই। এবিসি ত্রিভুজ। এখন পাদ ত্রিভুজ মানে এই কৌণিক বিন্দু থেকে এই বাহুর উপর লম্ব টানতে হবে, টানলাম, এই কৌণিক বিন্দু থেকে এই বাহুর উপর লম্ব, এটাও টেনে দিলাম, আর এখান থেকে এই বাহুর উপর লম্ব। তাহলে তিনটি যে লম্ব টানলাম, এখানে ডি নাম, এখানে ই নাম, আর এখানে এফ নাম। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের পাদ ত্রিভুজ ডিইএফ, এই হলো পাদ ত্রিভুজ। এই যে ত্রিভুজটা ডার্ক করে দিচ্ছি, এই ত্রিভুজটা হলো পাদ ত্রিভুজ। তাহলে এফ ডিএ এর পরিমাপ কত? এফ ডি এ, এই কোণটার পরিমাপ বের করতে হবে, এই কোণটার পরিমাপ। তাহলে দেখতে পাচ্ছি যে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তো ত্রিভুজ ডিইএফ এর মধ্যমা আমি এখানে পি নাম দিলাম, ডিপি।
আবার ত্রিভুজ ডিইএফ সমবাহু ত্রিভুজ। তাহলে এই ডিপি ইডিএফ কোণকে, অতএব ডিপি কোণ ইডিএফকে সমদ্বিখণ্ডিত করে, অতএব পিডিই কোণ পিডি সমান কোণ পিডিএফ। আবার এই কোণটা 60 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা 60 ডিগ্রির হাফ করে, তাহলে একটা 30 ডিগ্রি। অতএব এখানে যে কোণটার নাম অন্যভাবে দেওয়া আছে, এখানে কিন্তু এখানে পিডিএফ দেওয়া নেই, এখানে অন্য কিছু দেওয়া আছে। অতএব কোণ এফডিএ অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি এফডিএ এবং পিডিএফ সেম। সমান 30 ডিগ্রি। পরবর্তী অঙ্ক আছে ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ, এর বাহুর দৈর্ঘ্য এ একক, এডি মধ্যমা, জি ভরকেন্দ্র হলে এজি এর মান ও অন্তবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এজি এখানে মধ্যমা, আর সমবাহু ত্রিভুজের মধ্যমাটাই হয় তার উচ্চতা। তো এখানে একটা সমবাহু ত্রিভুজ আঁকবো প্রথমে। এ বি সি, তাহলে এবিসি ত্রিভুজ, এবিসি একটা সমবাহু ত্রিভুজ বলা আছে। তো মধ্যমা বলতে আমরা এই এডি মধ্যমা বলা আছে। তাহলে সমবাহু ত্রিভুজে যেটা মধ্যমা সেটাই তার উচ্চতা। আর ভরকেন্দ্র জি, আমরা এটা সবসময় জানি যে এজি ইজ টু জিডি, এটা সবসময় 2:1 হয়, এটা 2 হলে এটা 1 হয়। আর এই এজিটা এডি এর 3 ভাগের 2 ভাগ, আর জিডিটা এডি এর 3 ভাগের 1 ভাগ। তাহলে এখানে লিখে রাখবো এজি সমান 3 ভাগের 2 ভাগ এডি এর, এবং জিডি সমান এডি এর 3 ভাগের 1 ভাগ। তাহলে এটা মাথায় রাখতে হবে। তো আর এই যে ব্যাসার্ধটা আছে, দৈর্ঘ্যটা আছে, এটা কিন্তু অন্তবৃত্তের ব্যাসার্ধ, আর এখান থেকে এই পর্যন্ত এটা পরিবৃত্তের ব্যাসার্ধ। এগুলো জানতে হবে, কারণ এটা পরিবৃত্তের ব্যাসার্ধ কেন, এখান থেকে এখানে কম্পাসে রেখে এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে, ব্যাসার্ধ নিয়ে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে এই এ বি সি বিন্দু দিয়ে যাবে, তাই এটা পরিবৃত্তের ব্যাসার্ধ। আর এখানে কম্পাসে রেখে যদি জিডি মাপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত তৈরি হবে, যেটা হলো অন্তবৃত্ত। তাহলে এই ছোট দৈর্ঘ্যটা অন্তবৃত্তের ব্যাসার্ধ, বড় দৈর্ঘ্যটা হলো পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের এজি এর মান জানতে চেয়েছে। তাহলে পরপর করতে শুরু করি। এখানে বাহুর দৈর্ঘ্য এ একক দেওয়া আছে, তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য প্রথমে বের করতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের বা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান এ একক, অতএব মধ্যমাকে আমরা উচ্চতা বলতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, কারণ সমবাহু ত্রিভুজের মধ্যমা এবং উচ্চতা সেম হয়। তাহলে √3/2 ইন্টু বাহু, এই যে এত একক। তো এখানে আমাকে বের করতে হবে এজি সমান 2/3 এডি এর 3 ভাগের 2 ভাগ। তো এডি এর মান পেয়ে গেছে, এখানে উচ্চতা এটা অ্যাকচুয়ালি এডি। তো 2/3 লিখবো ইন্টু
এডি এর মান √3/2 ইন্টু এ একক, 2 কেটে দিলাম, তাহলে এটা সমান a√3/3 একক। এটা কিন্তু এটা হলো এজি এর মান। যদি আরও সরল করে লিখতে চাই a√3, আর আমরা দুখানা √3 গুণ করলে একটা 3 পাই, তাই দুখানা √3 লিখলাম, √3 কেটে দিলাম, সমান a/√3 একক। এটা এজি মান বেরিয়েছে। এরপরে আমাকে অন্তবৃত্তের, আচ্ছা এখানে বের করতে হবে অন্তবৃত্তের ক্ষেত্রফল। তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধ, এটা অন্তবৃত্তের ব্যাসার্ধ, যেটা কিনা জিডি, এটা দেওয়া আছে 1/3 অফ এডি সমান 1/3 ইন্টু এডি এর মান √3/2 এ একক সমান a√3/6 একক। তাহলে অন্তবৃত্তের ক্ষেত্রফল, আমি অন্তবৃত্তের ব্যাসার্ধ লিখেছি, ক্ষেত্রফল সমান ভিত্তির ক্ষেত্রফল πr², এটা বর্গ একক বা একক স্কোয়ার লিখলাম, সমান পাই a² √3 স্কোয়ার করলে 3 আর 6 36, 3 × 36, তাহলে এটা হলো পাই a²/12 বর্গ একক বা একক স্কোয়ার। তাহলে এজি এর দৈর্ঘ্য সেটা হলো a√3 একক, আর অন্তবৃত্তের ক্ষেত্রফল সেটা হলো পাই a²/12 একক, 12 বর্গ একক। নেক্সট আছে 4,3 ও 5,-4 বিন্দুদ্বয়ের সংযোজক রেখা এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে এক্স অক্ষ দ্বারা মানে কি, এক্স অক্ষের ক্ষেত্রে ওয়াই সমান সবসময় 0 হয়, এটা মনে রাখতে হবে। তাহলে কি অনুপাতে বিভক্ত হয়েছে সেটা তো বের করা খুবই সোজা। তো প্রথমে যে বিন্দু দুটি দেওয়া আছে, বিন্দু দুটি লিখতে হবে। তো এটা হলো 2/9। তাহলে লিখব প্রদত্ত বিন্দু দুটি হলো, প্রদত্ত বিন্দু দুটি হলো, বিন্দু দুটি আছে, একটা 4,3 আর একটা আছে 5,-4। এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয় আমাকে বের করতে হবে, m/n, এটা সমান বের করতে হবে। আর লিখব কি এক্স অক্ষের উপর সমস্ত বিন্দুর বা সমস্ত বিন্দুতে y সমান 0। y মানে আমরা y কে কোটি বলি আর x কে ভুজ বলি, তাহলে y সমান 0। সুতরাং যে বিন্দুতে ছেদ করছে এই সরলরেখাকে, সেই বিন্দুতে আমাদের y স্থানাঙ্ক 0 হবে, এটা মাথায় রাখতে হবে। তো ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করার চেষ্টা করি। ছেদ বিন্দুর y স্থানাঙ্ক হলো, y স্থানাঙ্ক নিশ্চয়ই একটা সংখ্যা হবে, সেটা my2 প্লাস ny1 বাই m প্লাস n, এটা আছে। আর এটা সবসময় 0 বেরোবে, কারণ y স্থানাঙ্ক বা y এর মান সবসময় 0 হয় x অক্ষের উপরে। তো এখন m/n বের করতে হবে, তাহলে mn ওই অবস্থাতেই থাক, y2 y1, তাহলে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে m এর মান বসাবো, mটা m হিসাবেই থাক, y2 যেটা আছে y2 -4 প্লাস n, y1 হলো 3, m প্লাস n, এটা সমান 0,
বা -4m প্লাস 3n গুণ করে দিলাম, এটা গুণ করে দিলাম নিচে। আচ্ছা, একেবারে বজ্রগুণটাও করে দিই, সমান m প্লাস n এর সাথে 0 গুণ করলে এটা শূন্যই হয়, বা -4m সমান 3nটাকে সমচিহ্নের ডান দিকে লিখলে -3n। আমাকে বের করতে হবে m/n, তো মাইনাস মাইনাস কেটে দিলাম, 4m সমান আছে 3n। এবার আমাকে m/n আনতে হবে, তাহলে উভয় পক্ষকে এমন কিছু দিয়ে ভাগ করব যাতে m/n আসে। তাহলে এখানে যদি n আনতে হয়, একটি n লাগবে, এখানে m আছে, এখানে n আছে, তাহলে nটা দিলাম, 4 দিলাম, তাহলে বাদিককে 4n দিয়ে ভাগ করলাম, ডান দিকটাকেও তাহলে আমরা 4n দিয়ে ভাগ করব। তাহলে 4 4 কেটে দিতে পারছি, তাহলে থাকছে m/n, আর এখানে n কেটে দিতে পারছি, তাহলে থাকছে 3/4। অতএব m/n ইজ ইকুয়াল টু 3:4। তো এখানে প্রশ্নে ছিল যে x অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। অতএব x অক্ষ দ্বারা 3:4 অনুপাতে বিভক্ত হয়েছে। একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার, অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে। তাহলে প্রথম বৃত্তে তো r বলা আছে, পরেরটার কত সেটা আমাকে বের করতে হবে। তো এখানে তাদের প্রথম বৃত্তের ক্ষেত্রফল বা অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তাদের ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলে x গুণ হবে। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফলটা বের করে নিই। প্রথম বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, সমান এখানে r মিটার, অতএব ক্ষেত্রফল সমান পাই r স্কোয়ার মিটার স্কোয়ার, এটা হলো ক্ষেত্রফল। তো এবার একটা বড় বৃত্তের কথা বলা আছে যার ক্ষেত্রফল এর x গুণ। মনে করি অপর বৃত্তের ব্যাসার্ধ, মনে করি অপর বৃত্তটির ব্যাসার্ধ r মিটার, এটা ক্যাপিটাল R দিলাম। অতএব ক্ষেত্রফল সমান পাই r স্কোয়ার, এত বর্গ মিটার বা মিটার স্কোয়ার দিলাম। এখন এই ক্ষেত্রফলটা এর x গুণ, এখান থেকে আমি r এর মান বের করব। তাহলে লিখব প্রশ্নানুসারে পাই r স্কোয়ার ইজ ইকুয়াল টু x ইন্টু পাই r। তাহলে পাই পাই দুই দিক দিয়ে কেটে দিলাম, r স্কোয়ার সমান x r স্কোয়ার, বা r সমান ক্যাপিটাল R সমান রুট x r স্কোয়ার বর্গমূল r, তাহলে r রুট x। এটা হলো অপর বৃত্তটির ব্যাসার্ধ। তো এখানে ছিল কি, এখানে ছিল তার ক্ষেত্র। আচ্ছা, তাহলে অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হলে, অর্থাৎ ব্যাসার্ধ সমান অন্যটার ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ বেরোলো r রুট x মিটার। 11তে আছে এবিসিডি সমান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেন্টিমিটার, বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে প্রথমে একটা সামান্তরিক আঁকতে হবে। এ বি সি ডি সমান্তরিক,
এর ক্ষেত্রফল 96 বর্গ সেমি, বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এটা 12 সেন্টিমিটার। এই বিন্দু থেকে বিডি কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্ব, অর্থাৎ এরকম, এটা পি নাম দিলাম। অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে লিখব কি, এই বিন্দু থেকে পিডি কর্ণের উপরে এপি লম্ব। তাহলে যে ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল বের করতে হবে। এর ক্ষেত্রফল সমান, তাহলে এর ক্ষেত্রফল যা হবে এর ক্ষেত্রফল তাই হবে। এর ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করলে মোট এবিসিডি বা এবিসিডি সামুদ্রিক ক্ষেত্রফল পাবো। তাহলে আমি সেটাই করতে চাইছি এবং সেটা সমান ওই 60-এর সাথে সমান লিখব। লিখলে এপির মান বেরিয়ে যাবে। ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে সমান 1/2 ইন্টু ভূমি, এখানে বিডি আছে আর উচ্চতা আছে এপি, সমান 1/2 আর বিডির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার বলা আছে ইন্টু এপি। এত বর্গ সেমি বা সেমি স্কোয়ার কাটাকুটি করলে 6 সমান 6 এপি, সমান 6 এপি সেন্টিমিটার স্কোয়ার। আর এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফল, এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফল সমান 2 ইন্টু 6 এপি সেমি স্কোয়ার সমান 12 এপি সেমি স্কোয়ার। তাহলে এটা সমান, এই যে এটা সমগ্র সামান্তরিকের ক্ষেত্রফল, এটা 60 বলা আছে, তাহলে এই 96 বলা আছে, তাহলে লিখব প্রশ্ন অনুসারে 12 এপি সমান 96 বা এপি সমান 96/12, 8/12 96, 8। তাহলে এপি এর দৈর্ঘ্য পেলাম 8। তাহলে অতএব এই বিন্দু থেকে বিডি কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। ভারতে আছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু m/2 এবং ঊর্ধ্ব শ্রেণী সীমা 4u হলে নিম্ন শ্রেণী সীমা মান নির্ণয় করো। ছবি দিয়ে প্রকাশ করলে ব্যাপারটা এরকম, এই মধ্যবিন্দু m/2 আর ঊর্ধ্ব শ্রেণী সীমা 4u। তাহলে এইখান থেকে এই দূরত্ব যা হবে, এখান থেকে এই দূরত্ব তাই হবে। এটা হলো 4u মাইনাস m/2, এটাও তাই 4u মাইনাস m/2 হওয়ার কথা। তো
এইখান থেকে এই দৈর্ঘ্যটা, তাহলে উচ্চ সীমানা বা উচ্চ সীমা যখন পাবো, উচ্চ সীমা বের করার জন্য কি করতে হবে, যে উচ্চ সীমা এখানে অলরেডি দেওয়া আছে 4u, আর তার থেকে m/2 বিয়োগ করলে এই দৈর্ঘ্য পাচ্ছি। আর এখানে যদি নিম্ন সীমা পেতে হয় তাহলে 4u থেকে m/2 থেকে এই দৈর্ঘ্যটা বিয়োগ করতে হবে। তো এখানে লিখব শ্রেণীর মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু ওটা সমান m/2 দেওয়া আছে। উচ্চ সীমা দেওয়া আছে 4u, অতএব নিম্ন সীমা হবে m/2, তার থেকে এই গ্যাপটা বিয়োগ করতে হবে, 4u মাইনাস m/2 বিয়োগ করতে হবে, সমান m/2 মাইনাস 4u মাইনাস a প্লাস m/2। তাহলে m/2 আর m/2 যদি যোগ করা হয়, দুই লসাগু উপরে m প্লাস m মাইনাস 4u সমান 2m মাইনাস 2 মাইনাস 4u, 2 কেটে দিলে m মাইনাস 4u। এখানে একটা পরিসংখ্যা বিভাজন ছক আছে। উপরের তথ্যের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত করো। তাহলে লিখব শ্রেণী, শ্রেণীসীমা বা শ্রেণী সীমানা, আর ডান দিকে লিখব বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তো এখানে প্রথম আছে দেখো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এইভাবে পরপর আছে। তো এখানে যেহেতু বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বের করছি, সেই জন্য আমরা প্রথমে সবচেয়ে বড় যেটা আছে, সবচেয়ে বড় আছে এখানে 50 থেকে 60। তাহলে এখানে লিখব 10, যেহেতু 10 আছে প্রথমে 10 বা 10-এর বেশি। দশ বা 10-এর বেশি, এখানে দেখো 10-এর বেশি সবগুলোই, তাহলে 80, 40, 50, 70, 40 সবগুলো যোগ করে বসাতে হবে। তো এখানে 80 আর 40 120, 120 আর 50 170, 170 আর 70 240, আর 40 280। তারপরে আছে 20 বা 20-এর বেশি, তাহলে যখন 20-এর বেশি লিখব তখন এই 80টা বাদ দিয়ে হবে, তাহলে 280, 80টা বাদ দিলে পাই 200। তারপরটা আছে 30 বা 30-এর বেশি, তাহলে 30 বা 30-এর বেশি, এটা এখান থেকে ছিল 10-এর বেশি, এখান থেকে হলো 20-এর বেশি,
এখান থেকে হবে 30-এর বেশি, 50, 70 হয়ে গেল 120, 120 আর 40, 160। তারপরে 40 বা 40-এর বেশি, সত্তর এবং 140, তাহলে এটা 110। তারপরে 50 বা 50-এর বেশি, তাহলে এটা আছে 40, ষাট বা 60-এর বেশি, তাহলে 60 বা 60-এর বেশি শূন্যই আছে, এখানে 60-এর বেশি আর নেই, সেই জন্য 60 বা 60-এর বেশি শূন্য। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।